আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসি ফিজিক্সের আলোর প্রতিফলন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা আমার চ্যানেলের প্রথম এসএসসি ফিজিক্সের ক্লাস, মেট্রিকের জন্য প্রথম ক্লাস আর কি। আচ্ছা, আলোর প্রতিফলন চ্যাপ্টারটা আমরা সব টপিক নিয়ে আলোচনা করবো না, চ্যাপ্টারটা বেশি বড় না, তারপরও আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। যতগুলো কেস আছে সবগুলো কেস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো আমার চ্যাপ্টারটা হচ্ছে আলোর প্রতিফলন। রিফ্লেকশন অফ লাইট। আচ্ছা, আলোর প্রতিফলন কি, লাইট কি, এগুলো নিয়ে আমার মেন টপিক না। আমি মূলত আলোচনা করবো গোলীয় দর্পণ থেকে শুরু করব। গোলীয় দর্পণ থেকে শুরু করার পর উত্তল দর্পণ যে প্রতিবিম্বগুলো সৃষ্ট হয় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, মানে ওইটাই আমার মেন টার্গেট আজকে। আচ্ছা, গোলীয় দর্পণ থেকে শুরু করি। গোলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের। এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা, উত্তল দর্পণ। এখন গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে যে দর্পণের আকৃতি গোলাকার, সমতল না আর কি, ওটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা, গোলীয় দর্পণ আসে কোন জায়গা থেকে? সেটা হচ্ছে গোলক থেকে। এই যে একটা গোলক, এই গোলকে যদি আমি একটা পোর্শন কাটে নেই আর কি, মানে একটা পার্ট কেটে নেই, ধরো এই যে এই পার্টটা কাটলাম, এই পার্টটা কাটলাম, থেকে এটা কি গোলকের একটা অংশবিশেষ। এই যে গোলকের অংশবিশেষ পাইলাম, এটা থেকে আমার অবতল দর্পণ সম্ভব, উত্তল দর্পণও সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এবং গোলীয় দর্পণের ক্ষেত্রে অবতল উত্তল দুই ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদের এই যে মেরু থাকে, প্রধান ফোকাস থাকে, বক্রতার কেন্দ্র থাকে। যে এটা হচ্ছে আমার মেরু, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, এটা হচ্ছে আমার কি বক্রতার কেন্দ্র। সেম ওয়েতে এটা আমার মেরু, এটা প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। আচ্ছা, এখন আমি যদি এই যে গোলীয় দর্পণের একটা অংশবিশেষ, এটা তো আমাদের গোলীয় দর্পণ। এটা কখন অবতল হবে? যখন এটা হচ্ছে আমার উত্তল অংশ, এটা হচ্ছে আমার অবতল অংশ। আচ্ছা, যখন আমি উত্তল অংশে প্রলেপ লাগাবো, যখন আমি উত্তল অংশের প্রলেপ বলতে কি, দর্পণ কীভাবে গঠিত হয়? যখন আমি কোনো সমতল পৃষ্ঠতা গোলক পৃষ্ঠে রূপার প্রলেপ, অ্যালুমিনিয়াম প্রলেপ লাগাই, তখন আমার দর্পণ গঠিত হয়। যখন আমি এই গোলীয় দর্পণের উত্তল অংশে আমি প্রলেপ লাগাবো, তখন আমি পাবো কি, আমার অবতল দর্পণ। আর সেই মতে আমি যখন এই যে অবতল অংশে প্রলেপ লাগাবো, তখন আমি কি পাবো? তখন আমি পাবো আমার উত্তল দর্পণ। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? যখন আমি এই যে উত্তল অংশে প্রলেপ লাগাবো, তখন আমি পাচ্ছি অবতল দর্পণ। আর যখন আমি অবতল অংশে প্রলেপ লাগাবো, তখন আমি পাবো কি, উত্তল দর্পণ। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে অবতল দর্পণের সামনের অংশ। আচ্ছা, আমরা আয়নার সামনে যখন দাঁড়াই, তখন আমরা কি আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। তাহলে আমি কোথায় দাঁড়িয়েছি? আমি তো আয়নার সামনে দাঁড়িয়েছি। ওটা হচ্ছে আমার কি, আয়নার যে সমতল অংশ যেখানে প্রতিফলন হয়, তার সামনের অংশ। অর্থাৎ আমি দাঁড়াই কোথায়? আয়নার সামনে। সেম ওয়েতে আমরা যে অবতল উত্তলের ক্ষেত্রে বস্তু স্থাপন করব, বস্তুকে রাখবো, সেটা আমি কোথায় রাখবো? অবশ্যই দর্পণের সামনে রাখবো। আচ্ছা, তাহলে আমার আগে বুঝতে হবে যে অবতল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে কোনটা দর্পণের সামনের অংশ, কোনটা পেছনের অংশ। অবতলের ক্ষেত্রে যেহেতু আমার দর্পণ হচ্ছে সামনের পার্টে আয়না আছে, অর্থাৎ সামনের পার্টটা আয়নার মতো বিহেভ করে, অর্থাৎ এটা হচ্ছে আমার কি সামনের অংশ, আর এটা হচ্ছে আমার পিছনের অংশ। বুঝছো? এটা সামনের, এটা পিছনের। আচ্ছা, সেম ওয়েতে এখানে আমি বস্তু কোথায় রাখতে পারবো? আমি তো দর্পণের পিছনে রাখতে পারবো না। এখানে দর্পণটা কোনটা? এটা উত্তল অংশে দর্পণ, অর্থাৎ এটা হচ্ছে উত্তলের ক্ষেত্রে। আচ্ছা, এটা তো অবতল দর্পণ, এটা তো আমরা বুঝছি, এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ। এটা হচ্ছে উত্তলের ক্ষেত্রে সামনের পার্ট, আর এটা হচ্ছে পিছনের অংশ।
আচ্ছা পিছনের অংশ, এটা সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে অবতল উত্তল দুই ক্ষেত্রে কি আমরা দর্পণের সামনে বস্তু রাখবো, বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্ব বাস্তব গঠিত হতে পারে, অবাস্তব গঠিত হতে পারে। আচ্ছা কখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে? যখন আমার প্রতিবিম্ব দর্পণের সামনে, তখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এটা যদি আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। আচ্ছা প্রথম আসি প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়। প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়, ঠিক আছে। প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় সেটা হচ্ছে, আচ্ছা ধরো এই যে একটা বস্তু থেকে এটা একটা সমতল দর্পণ, ঠিক আছে। এই সমতল দর্পণ থেকে এই বস্তু থেকে একটা আলোক রশ্মি আমি কি দর্পণের উপর আপতিত করলাম। এটা যদি আপতন বিন্দু হয় তাহলে এটা কি প্রতিফলিত রশ্মি, এটা আমার অবিলম্ব, যেই কোণে আসছে সেম কোণে ফেরত গেছে। এটা তো আমরা সবাই জানি প্রতিফলন দ্বিতীয় সূত্র অনুসারে। আচ্ছা এটা আবার প্রতিফলিত রশ্মি, এবার আসছে, এবার আবার গেছে। এবার এই রশ্মিটাকে যদি পিছন দিয়ে বর্ধিত করি, তাহলে আমি কি পিছন দিয়ে বর্ধিত করলাম, ঠিক আছে, পিছন দিয়ে বর্ধিত করলাম। আবার এই সেম পয়েন্টে থেকে আবার আরেকটা রশ্মি যদি এখানে আপতিত হয়, ধরো একই নিয়ম অনুসারে সেম প্রতিফলন করলে পিছনে প্রতিফলিত হবে। মানে দুইটা রশ্মি, এই যে ও একটা বিন্দু এ, একটা ও একটা রশ্মি, আর ও এ প্রাইম একটা রশ্মি, এটা বি, এটা হচ্ছে বি প্রাইম। এবার এই প্রতিফলিত রশ্মিকেও যদি পিছনে দিয়ে বর্ধিত করি, আচ্ছা ওরা দুজন কি একটা পয়েন্টে মিলিত হবে না। এই যে আমার এই পয়েন্টটা, এইটাই হচ্ছে আমার এর প্রতিবিম্ব ও প্রাইম। অর্থাৎ এটা বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমার দুইটা প্রতিফলিত রশ্মি যদি পরস্পরকে ছেদ করে, সেখানে আমি কি পাই, সেখানে আমি মূলত আমার প্রতিবিম্ব পাই। আচ্ছা প্রতিবিম্ব এভাবেই গঠিত হয় যে একটা বস্তু থেকে নির্গত এক বা একাধিক প্রতিফলিত রশ্মি যদি পরস্পরকে ছেদ করে, আমরা কি পাই, আমরা আমাদের প্রতিবিম্ব পাই। আচ্ছা এরপর যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কখন বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। বাস্তব প্রতিবিম্ব কখন হবে। আচ্ছা বাস্তব প্রতিবিম্ব হবে কখন, যখন দর্পণের সামনে প্রতিবিম্ব গঠিত হবে। বাস্তব প্রতিবিম্ব হবে সর্বদা দর্পণের সামনে। আচ্ছা আর অবাস্তব প্রতিবিম্ব সর্বদা দর্পণের পিছনে, বুঝছো। বাস্তব প্রতিবিম্ব যদি আমার দর্পণের সামনে এখানে যদি প্রতিবিম্ব গঠিত হয়, বা উত্তলের ক্ষেত্রে যদি এখানে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে আমরা কি বাস্তব প্রতিবিম্ব পাবো। মানে অবশ্যই আমার যেখানে যেই পৃষ্ঠে আমার দর্পণ আছে, মানে যেখান থেকে রিফ্লেকশন হয়, ওই পৃষ্ঠের সামনে যদি আমার প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে আমরা কী পাবো, অবাস্তব প্রতিবিম্ব পাবো। আর যদি দর্পণের পিছনের তথ্য গঠিত, অর্থাৎ যেই পার্টে প্রলেপ লাগানো আছে ওই পার্টে যদি আমার প্রতিবিম্ব গঠিত হয়, তখন আমি পাবো কি অবাস্তব প্রতিবিম্ব। আচ্ছা এখন কথা হইতেছে, একটু আগে যে বললাম বাস্তব প্রতিবিম্ব অবতল আর উত্তল, কিন্তু কথা হইতেছে বাস্তব প্রতিবিম্ব উত্তলের ক্ষেত্রে সম্ভব না। বাস্তব অবাস্তব দুইটা অবতলের ক্ষেত্রে সম্ভব, আর উত্তলের ক্ষেত্রে শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। অবাস্তব প্রতিবিম্ব শুধুমাত্র উত্তল ক্ষেত্রে গঠিত হয়, শুধুমাত্র উত্তল দর্পণে, শুধুমাত্র উত্তল দর্পণে গঠিত হয়, ঠিক আছে। অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব সম্ভব, কারণ কি এর সামনে প্রতিবিম্ব গঠিত হতে পারে, পিছনে গঠিত হতে পারে দর্পণে। আর অবাস্তব শুধুমাত্র উত্তল দর্পণে সম্ভব, কারণ উত্তল দর্পণের সামনের প্রতিবিম্ব গঠিত হয় না, সবসময় দর্পণের পিছনে গঠিত হয়। এটা আমরা উত্তল অংশে আলোচনা করার সময় শিখবো, আবার দেখবো, ঠিক আছে। আচ্ছা আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি। এবার আমরা অবতল দর্পণে যে আমার প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্ব গঠিত হওয়ার কিছু নিয়ম আছে, 4-5টা নিয়ম আছে, ওই নিয়মগুলো আলোচনা করব। দেন আমরা সরাসরি কতগুলা কেজে প্রতিবিম্ব গঠিত হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হওয়ার কিছু নিয়ম জানবো আর কি, ঠিক আছে। যে রুলসগুলো আছে যে রুলস অনুসারে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা প্রথম
প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যদি বলি, অবতল দর্পণের ক্ষেত্রে যদি বলি যে আমার আচ্ছা এটা হচ্ছে আমার অবতল দর্পণ, এটা হচ্ছে আমার অবতল দর্পণ। চারটা রুল শিখবো। এটা হচ্ছে আরেকটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমার আরেকটা অবতল দর্পণ, এটা আরেকটা, ঠিক আছে। আচ্ছা চার ধরনের রুল সম্পর্কে আমরা জানবো। আচ্ছা এবার এই যে এটা তো ফোকাস, এটা তো আমরা জানি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা ফোকাস। প্রথম রুলস হচ্ছে, আচ্ছা আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে এখানে পার আছে, আচ্ছা প্রথম রুলস হচ্ছে, আচ্ছা এটা কি মেরু। আচ্ছা আমরা প্রধান অক্ষ সম্পর্কে জানি তো, বক্রতার গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যকার সংযোগকারী রেখাই হচ্ছে কি আমার প্রধান অক্ষ, সংযোগকারী অক্ষই প্রধান অক্ষ। আচ্ছা অর্থাৎ আমার প্রধান অক্ষ হচ্ছে এটা আমার প্রধান অক্ষ। প্রথম রুলস হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল এর ক্ষেত্রে যদি বলি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, বুঝছো? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয় ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। সেই মতো যদি উল্টাটা বলি যে ফোকাস দিয়ে আবর্তিত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে ফোকাস দিয়ে আবর্তিত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে প্রতিফলিত হয়, বুঝছো? আচ্ছা তো দুইটা নিয়ম শিখলাম। এরপর নিয়মটা হচ্ছে, এবার প্রধান অক্ষ বরাবর যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে এটা কি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়েছে, এটা প্রধান অক্ষ বরাবরই ওই একই দিক বরাবর প্রতিফলিত হয়। অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় দর্পণে, ওই বক্রতার কেন্দ্র দিয়ে ওই একই বরাবর বিপরীত দিকে সেটি প্রতিফলিত হয়, ঠিক আছে। বক্রতার কেন্দ্র কথা আরেকটু যদি এক্সটেন্ড করি এই রুলসটা, ধরো এই বক্রতার কেন্দ্র দিয়ে এখান বরাবর একটা রশ্মি আপতিত হয়েছে, ঠিক আছে। এই বরাবর একটা রশ্মি আপতিত হয়েছে, এই বক্রতার কেন্দ্র দিয়ে রশ্মিটা যে আপতিত হয়েছে এটা একই দিক বরাবর এদিকে প্রতিফলিত হয়। আচ্ছা দর্পণের চিত্র অঙ্কনের ক্ষেত্রে এই অ্যারো চিহ্নগুলো একদম মাস্ট আর কি, লিখতে নাম্বার কাটে স্যাররা। আচ্ছা এরপরে যদি বলি যে, আচ্ছা এরপরে যদি বলি যে, আচ্ছা প্রধান অক্ষ বরাবর, আচ্ছা এরপরে যদি বলি কোনো অ্যাঙ্গেলে দর্পণে আপতিত আলোকরশ্মি ধরো আই কোণে আপতিত হয়েছে, প্রতিফলনের নিয়ম অনুসারে এটা আর কোণে প্রতিফলিত হয়, যেখানে আই আর আর কি পরস্পর সমান, বুঝছো? আচ্ছা এটা হচ্ছে উত্তল দর্পণের রুলস। তারপর যদি আমরা এটা হচ্ছে আমার অবতল দর্পণ রুলস, এই সেম রুলসগুলো আমার উত্তল দর্পণে ব্যবহৃত হয়। আচ্ছা উত্তলের ক্ষেত্রে যদি বলি, উত্তলের ক্ষেত্রে চিত্রটা একটু ডিফারেন্ট। উত্তলের ক্ষেত্রে হচ্ছে উত্তলের ক্ষেত্রে চিত্রটা এভাবে না আঁকে, এভাবে আঁকি। আচ্ছা এটা হচ্ছে আমার ধরি উত্তল দর্পণ। হোয়াইট বোর্ডে একটু পারফেক্টলি আঁকা ড্র করা একটু কঠিন। আচ্ছা উত্তল দর্পণের ক্ষেত্রে আমার প্রলেপ লাগানো আছে কোন পাশে? প্রলেপ লাগানো আছে অবশ্যই অবতল পাশে, এই পাশে আমার প্রলেপ লাগানো আছে, ঠিক আছে। এবার এটা কি প্রলেপের অংশই হচ্ছে আমার ফোকাস থাকে, প্রলেপের অংশে আমার কি থাকে? কেন্দ্র থাকে। এবার যদি বলি যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে
ফোকাস থেকে ফোকাস থেকে প্রতিফলিত করছে বলে মনে হয়। কথাটা কি বুঝতে পারছি? মানে এই ক্ষেত্রে তো বাস্তব প্রতিবিম্ব গঠিত হইতেছে। দেখো ধর্মের সন্তান আলোকরশ্মি দর্পণে আপতিত হয়েছে, ফোকাস দিয়ে অতিক্রম করছে। এই ক্ষেত্রে এখানেও সেম, বাট এখানে ফোকাস দিয়ে অতিক্রম করবে কীভাবে? সরাসরি তো আলোকরশ্মি ডাইরেক্ট লাইন যাইতে পারবে না, কারণ এটা তো আমার অবাস্তব। দর্পণের পিছনের অংশটা কি আমার অবাস্তব অংশ। আচ্ছা, তখন হয় কি, উত্তলের ক্ষেত্রে প্রধানকের সমান্তরাল আবর্তিত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, মানে ফোকাসে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। এটা আবার ডটেড লাইন। আচ্ছা, সেই মধ্যে এখানে যদি বলি যে ফোকাসে এক্ষেত্রে হচ্ছে ফোকাসে আপতিত আলোকরশ্মি যদি আচ্ছা, এক্ষেত্রে যদি বলি যে ফোকাস থেকে আপতিত আলোকরশ্মি, আচ্ছা এক্ষেত্রে হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা সি। এক্ষেত্রে ফোকাস বরাবর আপতিত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়, ঠিক আছে। আবার সেম হইতে এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। এক্ষেত্রে এই রুলসটাই সেম রুলস। এক্ষেত্রে কোনো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়, আপতিত হয়, সেটা এখানে ডটেড লাইন, সেটা এইবার আপতিত হয়েছে, এই বরাবরই প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। দেখো এখানে কিন্তু প্রতিফলিত হয়, এখানে হচ্ছে বলে মনে হয়, কারণ কি এখান থেকে রশ্মিটা অবাস্তব প্রতিবিম্ব, এখান থেকে রশ্মিটা মানে ডটেড লাইন, এই পাশে কি ডাইরেক্ট লাইন। আচ্ছা, এখানেও যদি কোনো আলোকরশ্মি কোনো কোণে আসে, আই কোণে আসে, আর কোণে প্রতিফলিত হয়ে, সেক্ষেত্রে আই আর সমান। এটা হচ্ছে আমাদের অবতল আর উত্তলের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের বেসিক রুলস। আশা করি বুঝতে পারছি। রুলসগুলো কিন্তু সব সেম, মানে প্রথমে যে এইটা আর এইটা, এই তিনটাই বেশি লাগে, ঠিক আছে। মানে এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে ফোকাস দিয়ে অতিক্রম করে, আর এখানেও ফোকাস দিয়ে আপতিত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে প্রতিফলিত হয়। এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত আলোকরশ্মি ওই বক্রতার কেন্দ্র বরাবরই বিপরীত দিকে প্রতিফলিত হয়। আশা করি নিয়মগুলো বুঝতে পারছি। এই তিনটা রুলসে আমাদের প্রথম বেশি লাগে, ঠিক আছে। এরপরে আমরা মানে অবতল দর্পণের ক্ষেত্রে কতগুলো কেস হয় সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা অবতলের ক্ষেত্রে কতগুলো টাইপ সম্ভব সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, ধরো এটা আমার অবতল দর্পণ, ঠিক আছে, এই যে এটা অবতল দর্পণ, এটা আমার ফোকাস, এটা হচ্ছে কি আমার বক্রতার কেন্দ্র। আচ্ছা, এই ক্ষেত্রে কত ধরনের, আমি এই দর্পণের সামনে তো বস্তু রাখবো, দর্পণের পেছনে তো বস্তু রাখা সম্ভব না। তুমি আয়নার সামনে যখন দাঁড়াও, তুমি তো দর্পণের সামনেই দাঁড়াও, পিছনে তো দাঁড়ানো সম্ভব না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি কয়ভাবে বস্তু রাখতে পারি দেখো তো। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম আমি বস্তুটা কোথায় রাখতে পারি? প্রথম আমি দর্পণের সামনে, আমি যদি ওই প্রান্ত থেকে শুরু করি, আমি অসীমে রাখতে পারি না বস্তুটা। ধরো আমার ইচ্ছে হলো আমি বস্তু অসীমে রাখবো, তুমি কিছু করতে পারবা? কিছু তো করতে পারবা না। আমি বস্তুটা অসীমে রাখলাম, হয়তো অসীমে একটা অবস্থান হতে পারে, যে অসীমে, এটা একটা অবস্থান। আচ্ছা, ধরো আমি বস্তুটা বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে রাখলাম, এটা একটা টাইপ। বস্তুটা আমি বক্রতার কেন্দ্র রাখলাম, এটা আরেকটা টাইপ। কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখলাম, এটা একটা টাইপ। ফোকাসে রাখলাম, এটা একটা টাইপ। আর ফোকাস আর মেরুর মাঝে রাখলাম, এটা একটা টাইপ। কয়টা টাইপ হচ্ছে? এখানে একটা টাইপ, এটা 2 নাম্বার টাইপ, এটা আমার 3 নাম্বার টাইপ, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। আমরা মূলত অবতলের ক্ষেত্রে মোট 6টা কেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এবার সেম হইতে আমি যদি উত্তলের ক্ষেত্রে একটু আলোচনা করি। উত্তলের ক্ষেত্রে যদি হয়, আচ্ছা এই যে এটা আমার উত্তল দর্পণ। উত্তলের ক্ষেত্রে আমার পরিপ্লাগান আছে অবতল অংশে। আচ্ছা, এবার
এটা আমার ফোকাস, এটা হচ্ছে আমার কি কেন্দ্র। এবার দেখো ভাইয়েরা, আমি এই যে এই যে উত্তল দর্পণ, এটা আমার অবতল দর্পণ, এটা উত্তল, এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল। আচ্ছা, উত্তলের ক্ষেত্রে আমার বস্তুটা কোন জায়গায় রাখা পসিবল? এখানে আমি যদি বলি আমার বস্তুটা অবশ্যই কোথায় থাকবে? যেখানে ফোকাসটা আর কেন্দ্রটা ভুল জায়গায় দিয়ে ফেলছি। আমার গোলক হচ্ছে এইটা, আমি ফোকাস দিয়ে ফেলছি এইটা, এটা কি সম্ভব? আমি জানি কি বক্রতার কেন্দ্র মানে কি? বক্রতার কেন্দ্র হচ্ছে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, ওই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। তো বক্রতার কেন্দ্র এখানে কেন হবে ভাই? বক্রতার কেন্দ্র তো আমার এই যে গোলক, এটা যে গোলকের অংশ, তার কেন্দ্র কোথায়? এখানে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র যদি এটা হয়, এটা হবে মেরু, আর তার মধ্যবিন্দু হবে কি? ফোকাস। আচ্ছা, এবার আমি যদি বলি উত্তলের ক্ষেত্রে কটা টাইপ পসিবল? উত্তরের ক্ষেত্রে একটা টাইপই পসিবল। কারণ কি আমি বলতেছি, আমি সবসময় আয়নার কোথায় দাঁড়াই? সামনে দাঁড়াই। যে এখানে এটা হচ্ছে আয়না, এই পার্টটা হচ্ছে আমার আয়না, আমি অবশ্যই আয়নার সামনে দাঁড়ালাম। আচ্ছা, এখানে কি অসীম বলে কোনো কথা আছে? এটাই তো আয়নার সামনের অংশ, এখানে এটাই অসীম, এটাই অসীম, এটাই সসীম। আচ্ছা, এখানে তো কেন্দ্র নাই, ফোকাসও নাই, কোনো কিছু নাই। আমি এখানে কোনো মানে রেসপেক্টিভ কোনো পয়েন্ট, নাভিকের কোনো বিন্দু নাই যার রেসপেক্টে আমি আমার বস্তুর অবস্থান চেঞ্জ করবো। তো এখানে একটাই একটাই কেজ সম্ভব, যেটা হচ্ছে দর্পণের সামনে। ঠিক আছে, এখানে কেজ হচ্ছে একটা, এখানে হচ্ছে আমরা ছয়টা কেজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমাদের প্রথম কেজ হচ্ছে বস্তু যদি অসীমে থাকে। এ পর্যন্ত তো আশা করি বুঝতে পারছি। এবার আমরা বস্তু যদি অসীমে থাকে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা অবতল থেকে শুরু করব। অবতলে দর্পণে আমরা যতভাবে বস্তু রাখতে পারি এবং সেই ক্ষেত্রে তার পার্সপেক্টিভ যত প্রতিবিম্বিত হয় সবগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় ছিল 3 নম্বরে অথবা 4 নম্বরে এগুলোই আসে। স্যার বলবে যে কোন একটা অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতার কেন্দ্রে আছে, সেই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি, অবস্থান ও আকৃতি আলোচনা করো, চিত্রসহ ব্যাখ্যা করো। মূলত এগুলোই আসে। এবং এমন বলতে পারি যে সিকিউর এই অধ্যায় থেকে প্রশ্ন হয় যদি বোর্ডে, ঘ নাম্বার এবং গ নাম্বার এই দুটো প্রশ্ন আসবেই। এই প্রশ্নগুলো মাস্ট আসবে। আচ্ছা, প্রথমে আমি অবতল দর্পণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, অবতল দর্পণে প্রথম আমার কেসটা হচ্ছে, আচ্ছা, এক নম্বর কেস হচ্ছে বস্তু অসীমে। বস্তু যদি আমার অসীমে থাকে, এটা হচ্ছে আমার 1 নম্বর কেস। আচ্ছা, আমি এক্ষেত্রে দর্পণটা ড্র করি, যদি পারফেক্টলি ড্র করার চেষ্টা করি, সেটা হবে এরকম আর কি। যেটা হচ্ছে আমার অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, এই বিষয়টা আমার প্রলেপ লাগানো আছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার, এটা যদি সি হয়, এটা হচ্ছে আমার এফ। ঠিক আছে, আচ্ছা, আমার কথা হচ্ছে ভাই, এটা প্রথম টাইপটা কি? কেস 1। আচ্ছা, আমি কেস হিসেবে আলোচনা করলে বেটার হয়। টাইপটা হচ্ছে যে কেস 1, টাইপটা হচ্ছে কেস 1। আচ্ছা, এবার এখন আমি অসীমকে কীভাবে ডিফাইন করবো? এখন অনেকে বলতে পারে, ভাই আমি সি এর এই পাশে একটা বস্তু দিয়ে দিই, এটা অসীম হয়ে গেল। কথা হচ্ছে, সি এর পাশে যদি তুমি কোনো বস্তু দাও, কিন্তু সেটা সি এর পাশে বস্তু দিলে সেটা হবে কি তোমার অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে যে টাইপটা 2 নম্বর কেস, ওইটা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি অসীম বস্তু যখন অসীমে, তখন আমি কোনো বস্তুই ব্যবহার করতে পারবো না। আমার কথাটা কি বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো আর কি। মানে আমি বলতে চাচ্ছি, যদি তুমি এখানে এই টাইপ যদি সি এর এই পাশে কোনো বস্তু দাও, তাহলে এটা আমার যে 2 নম্বর কেসটা আছে সেটার মতো হয়ে যাবে অনেকটা।
আমার যে 2 নম্বর কেসটা আছে সেটা হতে হবে। তাহলে আমি এখানে কোনো বস্তু দিব না, আমি ধরে নিই আমার অসীমের বস্তুটা আছে, এক্সিস্ট করছে, আমি ধরে নিলাম যে আমার বস্তুটা অসীমে আছে। তাহলে প্রথম কী হবে, প্রথম অসীম থেকে একটা আলোক রশ্মি আসবে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসবে। আসার পর এটা কী হবে, আবদ্ধ আলোক রশ্মি। তো আমি সূত্র অনুসারে কী জানি, প্রধান অক্ষের সমান্তরালে আবদ্ধ আলোক রশ্মি ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, অর্থাৎ এটা আমার এই ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার ধরো বস্তুটা এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, আমি তো অসীমকে একটু ডিফাইন করতে পারবো না, ধরো এখানে আরেকটা পার্ট আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা আলোক রশ্মি আসবে, আসার পর এটাও সেম ওয়েতে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ আবদ্ধ আলো। আচ্ছা, আমার ডিভাইসে চার্জ না থাকার কারণে আমার ভিডিওটা কেটে গেছিলো, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমি এই পর্যন্ত পড়েছিলাম আর কি, যে বস্তু ফোকাসে আছে, বস্তু অসীমে আছে, অসীম থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি দর্পণে আবর্তিত হয়, যে এটা অসীমকে তো আমি ডিফাইন করতে পারি না, এখানে আবর্তিত হলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ধরো অসীমে যে কোনো জায়গা থেকে আবর্তিত হয়েছে, এটা দর্পণের আবর্তিত হয়ে ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আবার ধরো এখানেও বস্তুটার একটা পার্ট আছে, এই পার্ট থেকে ধরো আরেকটা আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি আসছে, আসার পর দর্পণে আবর্তিত হয়ে সেম ওয়েতে ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে, যেটা আমি নিয়মে শিখেছিলাম। ধরো বস্তুর একটা পার্ট এই অক্ষের উপর আছে, ওখান থেকে বক্রতার কেন্দ্র দিয়ে আবর্তিত আরেকটা আলোক রশ্মি আসলো, ওই কেন্দ্র দিয়ে আবার প্রতিফলিত হয়ে চলে গেছে। অর্থাৎ তুমি খেয়াল করতে পারো যে সবগুলো প্রতিফলিত রশ্মি আমার ফোকাসে ছেদ করে, অর্থাৎ যেহেতু ফোকাস বিন্দুতে সবগুলো প্রতিফলিত রশ্মি ছেদ করে, তাহলে আমি বলতে পারি যে অসীমে অবস্থিত একটা বস্তুর প্রতিবিম্ব হবে কোথায়, ফোকাসে গঠিত হবে, এবং সেই প্রতিবিম্বটা হচ্ছে বিন্দু বিম্ব। এটাই লিখছি যে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে ফোকাসে। আর প্রতিবিম্বের প্রকৃতি যদি বলি, প্রতিবিম্বটা আমার কোথায় গঠিত হয়েছে, ফোকাসে। প্রকৃত আকৃতি কি, একটা বিন্দু আকৃতি। হ্যাঁ, বিন্দু আকৃতি। বিন্দু আকৃতি। আচ্ছা, আমার যে ফোকাসে গঠিত হয়েছে, ফোকাস কি দর্পণের সামনে না পিছনে? অবশ্যই ভাই ফোকাস আছে দর্পণের সামনে। এখন দর্পণের সামনে আমি কি বলছি যে বাস্তববিম্ব কখন গঠিত হবে, দর্পণের সামনে যদি প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে আমার বাস্তববিম্ব। যেহেতু আমার এখানে ফোকাস দর্পণের সামনে, বস্তুটাও দর্পণের সামনে আছে, তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে আমার প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব। ঠিক আছে? প্রতিবিম্বের আকার যদি বলি, আকার হচ্ছে কিছু বিন্দু যেহেতু বিন্দু হবে, বিন্দু আকার অথবা খর্বিত বলা যায়, অথবা বিন্দু আকার বলা যায়। আচ্ছা, এইটা হচ্ছে আমার এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি, এই যে এটা। আচ্ছা, এমসিকিউতে সরাসরি জিজ্ঞেস করে যে বস্তু যদি অসীমে থাকে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 4টা অপশন হতে, 4টার মধ্যে যে কোনো একটা হচ্ছে ফোকাসে। ঠিক আছে? আচ্ছা, আমার 2 নম্বর কেসে যদি আমি যাই, সেটা হচ্ছে এতক্ষণ তো আমার বস্তু ছিল কি, অসীমে। এবার আমি অসীম থেকে আরেকটু সামনে আনলাম কোথায়, বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে হবে এটা আমার বস্তু। প্রতিবিম্ব আছে বক্রতার কেন্দ্র অসীমের মাঝে। ঠিক আছে? এটা হচ্ছে আমার অসীম, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি বলি যে আমার বিম্বটা হচ্ছে এবি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা। মানে কীভাবে আমি প্রতিবিম্ব আঁকবো, এগুলো আমার সরাসরি পরীক্ষায় মাস্ট আসবে যদি প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, এক্ষেত্রে বি বিন্দু থেকে একটা আবর্তিত আলোক রশ্মি, বি বিন্দুর প্রতিবিম্ব গঠন হবে প্রথমে, বি বিন্দু থেকে আবর্তিত আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে দর্পণে আবর্তিত হবে, একই পথে বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ বি বিন্দুর প্রতিবিম্ব বি প্রাইম এই বক্র প্রধান অক্ষের উপরেই কোনো একটা বিন্দুতে আছে। বুঝতে পারছি তো? আচ্ছা, এবার এ থেকে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আবর্তিত হবে, আবর্তিত হওয়ার পর এটা ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, আবর্তিত হলো, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আবার এ থেকে এই বিন্দুর আরেকটা আলোক রশ্মি ফোকাস দিয়ে দর্পণে আবর্তিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। অর্থাৎ এই যে 2টা আলোক প্রতিফলিত রশ্মি পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে আমার এই বিন্দুর প্রতিবিম্ব এ প্রাইম। এখান থেকে আমি লম্ব আঁকি, এটা কি আমার বি প্রাইম। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে আমার এবি বস্তুর প্রতিবিম্ব হচ্ছে কি, এ প্রাইম বি প্রাইম। বুঝতে পারছি?
সহজ জিনিস। আমি যে প্রথম যে 4টা রুল শিখেছি, 4টা রুলসের মধ্যে 3টা রুলস, ওই মেন 3টা রুলসই সবগুলো দিয়ে করা যায়। আচ্ছা, এই প্রতিবিম্বের অবস্থানটা কোন জায়গায়? এটা হচ্ছে কি আমার বক্রতার কেন্দ্র আর কি ফোকাসের মাঝে। তাহলে এটা হচ্ছে সি আর এফ এর মাঝে অবস্থান, বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে। প্রকৃতি যদি বলি এটা কি দর্পণের সামনে না পিছনে? অবশ্যই সামনে। সামনে মানে কি বাস্তব। আচ্ছা, এটা কি সোজা না উল্টা? সোজা আর উল্টা যদি বলি এটা হচ্ছে উল্টা, সোজা আর উল্টো। আচ্ছা, আকার যদি বলি আকারটা হচ্ছে কি বিবর্ধিত না কর্বিত? তো বোঝা একটু টাফ। আকারটা আকারটা হচ্ছে খর্বিত। খর্বিত মনে রাখবা যে আমার যদি বক্রতার কেন্দ্রে থাকে তখন আমি আকার কী পাই? সমান পাই। আর একটু সামনে গেলে কি আকার বড় হতে থাকে। দেখবো যে এখানে এসে বড় হয়ে গেছে আর একটু সামনে গেলে। আচ্ছা, তার মানে কি পিছনে থাকলে আকার কি খর্বিত, বুঝছো তো? এটা এভাবে রিলেট করে করা যায়। আর যদি খেয়াল করো যে এই আকার তুলনায় এর আকারটা একটু ছোটো আর কি, যদিও ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে কি না যে এই আকার তুলনায় এর আকারটা একটু হলেও ছোটো। আচ্ছা, আকারটা একটু হলেও ছোটো, তাই বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো অসীম বক্রতার মাঝে যদি হয় আমার প্রতিবিম্বের অবস্থান হচ্ছে সে বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে, প্রকৃতি হবে বাস্তব আর উল্টো, আর আমার আকার হবে খর্বিত। আচ্ছা, মানুষের স্যাররা প্রশ্নে বলে আরেকটা জিনিস বলে প্রতিবিম্বের অবস্থান, আকার, আকৃতি আর প্রকৃতি। আকৃতি যদি আলাদাভাবে উল্লেখ করে তখন এটা হচ্ছে আকৃতি, এটা হচ্ছে আমার কি আকৃতি, এটা হচ্ছে আমার আকৃতি যদি আলাদাভাবে উল্লেখ করে। আমি যখন তোমাদের সময় ছিলাম আমি মূলত এই 3টাই লিখতাম, অবস্থান, প্রকৃতি, আকার। আর যদি আলাদাভাবে বলে যে প্রতিবিম্বের আকৃতি কী, আকৃতি হবে উল্টো, বুঝছো? আকৃতিটাকে ওটা আলাদা, যদি আমার কাছে আকার আকৃতি দুটো প্রায় সেম লাগে। আচ্ছা, আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, পরের কেসটা নিয়ে যদি বলি, পরের কেসটা হচ্ছে বস্তু কোথায়? পরের কেসটা হচ্ছে এতক্ষণ করেছিল আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। প্রথম অসীমে রাখছি, তারপর অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে আনছি। এখন যাব আমি কোথায়? এখন যাব আমি আমার 3 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশন কোনটা? বক্রতার কেন্দ্র। প্রথম এখানে ছিল, প্রথম আমার এখানে ছিল, তারপর আমার এখানে আসছে, তারপর আবার আমি আনবো কোথায়? বক্রতার কেন্দ্রে। আচ্ছা, বস্তু হচ্ছে আমার বক্রতার কেন্দ্রে, বস্তু বক্রতার কেন্দ্রে। আচ্ছা, বস্তু যদি আমার বক্রতার কেন্দ্রে থাকে বন্ধুরা, যদি এটা দিয়ে চিত্র দিয়ে করা যায় তবে চিত্রগুলো মুছি আর কিছুগুলো। এবার বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে আবারও সেম 3টা কাহিনী করবে। যে বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে আমি একটু আগে বলছিলাম যে আমার সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব করতে হবে। প্রতিবিম্বর দৈর্ঘ্য আর কি আমার বস্তুর দৈর্ঘ্য কি সমান, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে আমার বস্তু আছে কোথায়? বক্রতার কেন্দ্রে, যেটা হচ্ছে আমার বস্তু এবি। আচ্ছা, সেম হইতে আগের মতো বি থেকে একটা আলোকরশ্মি আসলো, আসার পর আবার বি দিয়ে কি প্রতিফলিত হয়েছে, এটা সবসময় থাকে। আচ্ছা, তারপর এ থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষ সমান্তরালে আসছে, এটা আমার ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। আবার ফোকাস দিয়ে আবার একটা আলোকরশ্মি আসলো, এটা আমার কী দিয়ে প্রতিফলিত হয়েছে? এটা মূলত আমার প্রধান ফোকাস দিয়ে আসছে, প্রধান অক্ষ সমান্তরালে প্রতিফলিত হয়েছে। লাইনটা একটু ব্যাকা হয়েছে মনে হয়। আচ্ছা, হাতে ড্রয়িং করতেছি তো। আচ্ছা, ফোকাস দিয়ে প্রধান অক্ষ সমান্তরালে প্রতিফলিত হয়েছে। এবার আমার এই যে দুটো প্রতিফলিত রশ্মি এই বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে আমার এ প্রাইম থেকে অঙ্কিত লম্ব হচ্ছে বি প্রাইম। তাহলে হচ্ছে আমার এ বি এর প্রতিবিম্ব কি? এ বি এর প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তো আমি দেখতে পাচ্ছি যে আমার বস্তু যেখানে ছিল, বস্তু ছিল আমার বক্রতার কেন্দ্রে, আমার প্রতিবিম্ব আমার বক্রতার কেন্দ্রে গঠিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তা আমার প্রতিবিম্বের অবস্থান কোন জায়গায়? বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে, ঠিক আছে?
আচ্ছা, এবার আমার প্রতিবিম্বের প্রকৃতি যদি বলি, প্রতিবিম্ব কী হবে ছোট্ট বন্ধুরা? আমরা যে শর্টকাটটা শিখছি যে দর্পণের সামনে থাকলে কি বাস্তব, বাস্তব আর কি উল্টো, বাস্তব উল্টো, আর আকার হবে কি সমান, বস্তুর সমান। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, তারপরে আচ্ছা, এবার বক্রতার কেন্দ্রে আনছি। এবার কোথায় নিব? এবার নিব আমি আমার ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে। ঠিক আছে, তাহলে এখানে অসীমের পরিবর্তে কী লাগিয়ে দিই? অসীমের পরিবর্তে আমরা ফোকাস লাগাই, ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। ঠিক আছে, এবার খেয়াল করো, তো এবার এগুলো একটু মুছি। ঠিক আছে, তো পুরোটাই মুছি, পুরো মুছে সুন্দর হয়ে গিয়েছে। যোগ করে করা তো অনেক টাফ একটু। আচ্ছা, এবার আমার এটা হচ্ছে আমার অবতল দর্পণ। আচ্ছা, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে কি আমার বক্রতার কেন্দ্র। আচ্ছা, প্রধান অক্ষ। এবার আমি বলছি আমার বস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে। ঠিক আছে, বস্তু হচ্ছে আমার এবি। সবশেষে আমি এবি নিচ্ছি ভাই, আপনি অন্য কিছু নেবেন না, সিডি নাও, তোমার যা ইচ্ছা, সিডি, এমএন, ওপি যা ইচ্ছা নাও। আচ্ছা, এই ক্ষেত্রে সেম, বি থেকে আবদ্ধ আলোকিত দর্পণে আসলো, একই পথে প্রতিফলিত হয়েছে। আবার সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আসছে, আসার পর সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আবদ্ধ হয়েছে, আসার পর এটা ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, আবার সেম ওয়েতে ফোকাস দিয়ে আবদ্ধ আলোকরশ্মি দর্পণে আসছে, আসার পর প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার এই দুইটা প্রতিফলিত রশ্মি আমার এ প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব হচ্ছে কি এ প্রাইম, আর এ প্রাইম থেকে অঙ্কিত লম্ব হচ্ছে পি প্রাইম। তো আচ্ছা, তাহলে আমার এ বি বস্তুর প্রতিবিম্ব হচ্ছে কি এ প্রাইম বি প্রাইম। এটা শেষ খেয়াল করতেছো কি না ভাইরা, যে আমার যখন একদম অসীমে ছিল, অসীম থেকে আমি আস্তে আস্তে ভিতরে আনতেছি, আমার প্রতিবিম্বটা আস্তে আস্তে ওদিকে যাইতেছে। খেয়াল করো, যখন এখানে ছিল তখন বক্রতার কেন্দ্রে, যখন আরেকটু সামনে নিলাম এবার বক্রতার বের হয়ে এদিকে চলে যেতেছে, বস্তু ওদিকে নিতেছি, আমার প্রতিবিম্ব এদিকে চলে যেতেছে। ঠিক আছে, আচ্ছা, প্রতিবিম্বের অবস্থান যদি বলি, অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে অসীম ও সি এর মাঝে, মানে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে। আচ্ছা, বা বক্রতা কেন্দ্রের বাইরে বললেও সমস্যা নেই। আচ্ছা, প্রতিবিম্বের প্রকৃতি যদি বলি, প্রকৃতি কি আমার বাস্তব, আগের মতো বাস্তব আর কি উল্টো, আর এই যে আকার যদি বলি, আকার হচ্ছে কি, আকার হচ্ছে বিবর্তিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আর কি। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব হচ্ছে সি আর এফ এর মাঝে গেলাম, এবার বাকি আছে কি এফ বাকি আছে। এবার আমরা কোথায় যাব? এবার আমরা ফোকাস কেন্দ্রে, মানে ফোকাস বিন্দুতে আমরা কি রাখবো? বস্তু রাখবো। আচ্ছা, এবার আমরা 5 নম্বর আর 6 নম্বর কেস নিয়ে আলোচনা করব, যেটা এই দুটা হচ্ছে আমার ইয়ার ক্ষেত্রে লাস্ট কেস আর কি, অবতল দর্পণের লাস্ট কেস। আচ্ছা, আমরা প্রথমে যদি কেস 5 নিয়ে আলোচনা করি, তারপর আমরা কেস 6 নিয়ে আলোচনা করব। কেস 5 আর কেস 6। আচ্ছা, কেস 5-এ কি বস্তু হবে? কি ফোকাসে, বস্তু কোথায়? ফোকাস বিন্দুতে, বস্তু হচ্ছে ফোকাসে।
বুঝতে হবে ফোকাস। তো আগে এগুলো তো আগে মুছে দিই। আচ্ছা, এটাও মুছে, এটার দরকার নেই। এবার আমার বস্তুটা কোথায় ফোকাসে রাখবো, যে প্রধান অক্ষ, এটা আমার অবতল দর্পণ। আচ্ছা, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার কি এফ। এবার আমার বস্তু হচ্ছে ফোকাস বিন্দুতে, বস্তু হচ্ছে কি এবি। ঠিক আছে, এবার চিন্তা করে দেখো, সবসময় আমি কী করতাম, সবসময় আমি একটা রশ্মি দিতাম কি প্রধানকে সমান্তরালে, আর একটা রশ্মি দিতাম কি ফোকাস দিয়ে দিতাম, আবর্তন করতাম দুইটা রশ্মি, এর দুইটা প্রতি আবর্তিত রশ্মি দুই দিন, একটা হচ্ছে প্রধানকে সমান্তরালে আবর্তন করতাম, আরেকটা করতাম ফোকাস দিয়ে। এবার দেখো এ বিন্দুর থেকে এই বিন্দুর আবর্তিত রশ্মি ফোকাস দিয়ে যাওয়া পসিবল না। কারণ কি, এই বিন্দুর নিচেই হলো ফোকাস বিন্দুটা, যার কারণে আমার এই বিন্দুর প্রতিফলিত আবর্তিত রশ্মিটা যেটা আপতিত হয় সেটা ফোকাস দিয়ে আপতিত হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে প্রথমটা সম্ভব। প্রথম যেটা আমার এই যে প্রধানকে সমান্তরাল আবর্তিত আলোক রশ্মি দর্পণ আবর্তিত হয়েছে। আচ্ছা, প্রথম হচ্ছে বি এর ক্ষেত্রে দর্পণ আবর্তিত হয়েছে, আবার সেই বক্রতার কেন্দ্র পিছনে গেছে। আচ্ছা, এবার এর ক্ষেত্রে এই বস্তুর প্রতিবিম্ব প্রধানকের সমান্তরালে দর্পণে আবর্তিত হইল, আবর্তিত হওয়ার পর ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। এটা সমস্যা নাই, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এবার কিন্তু কথা হইতেছে তারপরে যেটা আমি যে রশ্মিটা আবর্তিত করি সেটা হচ্ছে কি, এখানে এই বিন্দু থেকে আর একটা আলোক রশ্মি আবর্তিত করি, সেটা হচ্ছে ফোকাস দিয়ে আবর্তিত হয়, প্রধানকে সমান্তরালে প্রতিফলিত হয়। কিন্তু এখানে আমার ফোকাস দিয়ে আবর্তিত হওয়ার সুযোগ নাই, যার কারণে এখানে যে প্রতিফলনটা আসবে সেটা আমার বক্রতার কেন্দ্র থেকে একটা আপতিত রশ্মি আসবে, বক্রতার কেন্দ্র থেকে একটা আপতিত রশ্মি আসবে। আমি কি শিখেছিলাম বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি আবর্তিত হয়, যে দিক বরাবর আবর্তিত হয় ওই সেম দিক বরাবর বিপরীত দিকে কী হয়, প্রতিফলিত হয়। তাহলে দেখো ভাই, এখানে প্রতিবিম্বটা কোন জায়গায়। আচ্ছা, আমি যদি এই আপতিত রশ্মি দুটোকে পিছন থেকে বর্ধিত করি, কিন্তু খেয়াল করে দেখো তো, এই রশ্মি দুটা এদিকেও কখনো মিলিত হওয়া পসিবল, বা এদিকে কোনো মিলিত হওয়া পসিবল কিনা, উত্তর হচ্ছে না। এই রশ্মি দুটা এখানেও কখনো মিলিত হওয়া পসিবল না, এখানেও কখনো মিলিত হওয়া পসিবল না। তাহলে আমি কি বলতে পারি, আমার প্রতিবিম্বটা অসীমে গঠিত হবে। ধরো অনেক দূর যাইতেছো কোনো জায়গায় যায় হয়তো বা আমার এই রেখে দুটা মিলিত হবে। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু আমি ডিফাইন করতে পারতেছি না, তাহলে আমি বলতে পারি যে আমার প্রতিবিম্বের অবস্থান কি অসীমে আমার প্রতিবিম্ব গঠিত হবে। আচ্ছা, প্রতিবিম্ব অবস্থান হচ্ছে অসীম। আচ্ছা, এবার প্রতিবিম্বের প্রকৃতি যদি বলি, প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে অবাস্তব। আচ্ছা, এখানে এই প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, অবশ্যই দর্পণের পিছনে। এটা হচ্ছে আমার দর্পণ, এটা কি, এটা হচ্ছে দর্পণের সামনের অংশ, এটা কি দর্পণের পিছনের অংশ। অবশ্যই প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এই যে এখানে অসীমটা কোথায়, দর্পণের পিছনে হওয়ার কারণে অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব কি, অবাস্তব আর সোজা, আর এখানে প্রতিটা কি অবশ্যই বিপরীত। ঠিক আছে, আচ্ছা, অবাস্তব বলে সোজা, আর যদি বাস্তব হয় তাহলে উল্টো, এটা মনে রাখবে সমস্যা। অবাস্তব বলে সোজা, আর বাস্তব বলে কি উল্টো। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যদি তারপরের টাইপে যাই, 6 নম্বর টাইপে যাই, সেটা হচ্ছে যে বস্তু কোথায় থাকবে, বস্তু হচ্ছে মেরু আর ফোকাসের মাঝে, ফোকাস ও মেরুর মাঝে। ঠিক আছে, আচ্ছা, এবার আমার যে প্রধান অক্ষ আঁকি, এটা প্রধান অক্ষ,
বন্ধু এটা আবার আমার অবতল দর্পণ, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। বস্তু রাখছি কোথায় ভাই? এই যে বক্রতার ফোকাস আর কি মেরুর মাঝে, মেরু ধরো ও, আমার বস্তু হচ্ছে কি এবি। এবার আগের মধ্যে সেম হয়, সব জায়গায় একই নিয়ম, কিন্তু দু একটা নিয়ম খালি ডিফারেন্স হয়। আচ্ছা, বি থেকে আবর্তিত আলোকচিত দর্পণ আবর্তিত হয়েছে, একই পথে প্রতিফলিত হয়েছে। আবার এই বিন্দু থেকে প্রধান আলোক সমান্তরাল আলোকচিত দর্পণে আসছে, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। এবার খেয়াল করো, এই বিন্দু থেকে আগের মতোই ফোকাস দিয়ে আবার রশ্মি আপতিত হওয়া পসিবল না। এই বিন্দু থেকে ফোকাস দিয়ে রশ্মি আপতিত হওয়া পসিবল না। যদি আপতিত হয় এটা তো এদিক বড় চলতে থাকবে, এটা কিন্তু দর্পণে, কিন্তু দর্পণে আর যাবে না। এই বিন্দু থেকে ফোকাস দিয়ে রশ্মি আপতিত হওয়া পসিবল না। তাহলে কী হবে? আবারও আমার বক্রতার কেন্দ্র থেকে রশ্মি আপতিত হবে, বক্রতার কেন্দ্র রশ্মি আপতিত হলো। ঠিক আছে, এবার বক্রতার কেন্দ্র থেকে যদি আসে তাহলে যে পথে আসবে সে একই পথে কি আবার ফেরত যাবে। এবার দেখো রেখা দুটো কিন্তু এদিকে কোনো ছেদ করবে না, এটা কিন্তু এদিক বরাবর কি মানে দুই দিকে চলতেছে, এদিক বরাবর সেটা রেখা দুটো ছেদ করার, অপ্রতিফলিত রশ্মি দুটো ছেদ করার কোনো পসিবিলিটি নাই। তাহলে আমি যদি অবাস্তব বিন্দু দেখি, বাস্তব বিন্দু তো পসিবল না, তো দেখি অবাস্তব বিন্দু পাই কিনা। এই অবাস্তব বিন্দু পাওয়ার জন্য আমার প্রতিফলিত রশ্মি দুটোকে বিছানা থেকে বর্ধিত করি। দেখবা যে একটা পয়েন্টে তারা কোথাও যে তারা মিট আপ করে, অর্থাৎ কোনো একটা পয়েন্টে তারা ছেদ করে। এটা হচ্ছে কি আমার এ প্রাইম, এটা হচ্ছে আমার এই বস্তুর এই প্রান্তের প্রতিবিম্ব এ প্রাইম থেকে যদি আমি লম্বটা নিই, এটা হচ্ছে কি বি প্রাইম। অর্থাৎ আমার এ বি বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আশা করি বুঝতে পারছি। এ বি বস্তুর প্রতিবিম্ব কি এ প্রাইম বি প্রাইম। এবারে এ প্রাইম বি প্রাইম অবস্থান কোন জায়গায়? অবস্থান অবশ্যই দর্পণের পিছনে, আচ্ছা, তারপর প্রকৃতি হচ্ছে অবাস্তব, যেহেতু দর্পণের পিছনে অবাস্তব, আর এ হচ্ছে সোজা, অবাস্তব সোজা, আর আমার আকার হচ্ছে কি বিবর্ধিত। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, যেমন প্রথম চারটা টাইপে আমি অবতল দর্পণের ক্ষেত্রে কি কোন ধরনের প্রতিবিম্ব পাই? বাস্তব প্রতিবিম্ব পাই। পরের দুটা কেসে আমরা কোথায় কোন ধরনের প্রতিবিম্ব পাই? অবাস্তব প্রতিবিম্ব পাই। অর্থাৎ অবতল দর্পণে আমার বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব সম্ভব। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা উত্তল দর্পণে আমার এক ধরনের চিত্র পসিবল, একটু আগে আমি দেখাইছিলাম। উত্তল দর্পণে আমার বস্তু শুধুমাত্র দর্পণের সামনেই থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ উত্তল দর্পণে আমার এসএসসির সিলেবাস অনুযায়ী একটা চিত্রই পসিবল। আচ্ছা, উত্তল দর্পণে যদি আলোচনা করি একটু, উত্তল দর্পণ, উত্তল আমার বস্তু হচ্ছে দর্পণের সামনে, বস্তু দর্পণের আচ্ছা, এক্ষেত্রে ধরো এটা আমার কি প্রধান অক্ষ, এটা আমার প্রধান অক্ষ, এটা আমার সেই উত্তল দর্পণ, আর এবার ভিতরের দিকে প্রলেপ লাগানো আছে। আচ্ছা, এবার এটা আমার কি ফোকাস, এটা আমার কি বক্রতার কেন্দ্র। আচ্ছা, এবার আমার ধরো বস্তুটা এই বিন্দুতে আছে, এ বি। এবার আগের মতনই সেম। আচ্ছা, এবার আগের মতনই সেম, বি বিন্দু থেকে আবর্তিত আলোকচিত দর্পণের উপর আবর্তিত হয়েছে, একই পথে প্রতিফলিত হয়েছে। আচ্ছা, আগে আবর্তিত হয়েছে, একই পথে প্রতিফলিত হয়েছে। এটা যদি পিছন দিয়ে বর্ধিত করি তাহলে কি আমার এদিক বরাবর প্রতিফলন আছে। ঠিক আছে, আচ্ছা, আবার এই বিন্দু থেকে আবর্তিত আলোকরশ্মি দর্পণের উপর আবর্তিত হয়েছে, এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আবর্তিত হয়ে ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে,
ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। আচ্ছা, এরপরে আচ্ছা খেয়াল করো, এবার আমার এই বস্তু থেকে ফোকাস দিয়ে তো আরেকটা আলোকরশ্মি কি আসা পসিবল কিনা, যদি আসে, ধরো আসলো এই বস্তু থেকে, এই প্রান্ত থেকে আরেকটা আলোকরশ্মি ফোকাসে আপতিত হইলো, কিন্তু তখন তো তারা এই পয়েন্টে ছেদ করলো, তখন তো আবার বিন্দু হয়ে গেল, কিন্তু আমার তো এখানে বিন্দু আসবে না, আমার কি আসবে, একটা বাস্তব আর খর্বিত একটা বিম্ব আসবে। আচ্ছা, সেটা আমি কেমন বুঝলাম? আচ্ছা, ওইটা বোঝার দরকার নেই। দেখো, বিম্ব এখানে ফোকাস দিয়ে যদি যায় তাহলে আমার বিম্বই গঠিত হবে না, কিন্তু আমার তো এখানে একটা বিম্ব গঠিত হবে। অর্থাৎ পরবর্তী যে আলোকরশ্মিটা আসবে সেটা এই প্রান্ত থেকে আমার বক্রতার কেন্দ্র দিয়ে, এই প্রান্ত থেকে আমার বক্রতার কেন্দ্র দিয়ে, সেটা হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই প্রান্ত থেকে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি দর্পণে আপতিত হবে, একই পথে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, ডটেড লাইন, অর্থাৎ এই যে দুইটা ডটেড লাইন আমার পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এ প্রাইম বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে আমার এ প্রান্তের প্রতিবিম্ব এ প্রাইম থেকে অঙ্কিত লম্ব হচ্ছে কি বি প্রাইম, অর্থাৎ আমার এ বি বস্তুর প্রতিবিম্ব হচ্ছে কি এ প্রাইম বি প্রাইম। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার প্রতিবিম্বের প্রকৃতি যদি বলি, আচ্ছা এই ক্ষেত্রে যদি বলি যে আমার প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায়, আচ্ছা এটা কি দর্পণের সামনের অংশ না পিছনের অংশ? আমি একটু আগে শিখেছিলাম, কিন্তু মানে প্রলেপ যে পাশে সেটা কি আমার দর্পণের পেছনের অংশ। এই ক্ষেত্রে আমার প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পেছনে। আচ্ছা, আর প্রতিবিম্বের আকৃতি যদি বলি কি বিবর্ধিত না খর্বিত? অবশ্যই খর্বিত। আর প্রতিবিম্বের প্রকৃতি যদি বলি, যেহেতু আমার দর্পণের পেছনে অবস্থিত, তার মানে কি অবাস্তব আর সোজা, অবাস্তব ও সোজা। আচ্ছা, খেয়াল করে দেখো তো ভাই, উত্তল দর্পণের ক্ষেত্রে একটা কেজি সম্ভব, আর একটাতে আমার কি হচ্ছে যে আমার অবাস্তব প্রতিফলিত হইতেছে। অর্থাৎ এই কারণে বলা হয় যে আমার উত্তল দর্পণে শুধুমাত্র অবাস্তব প্রতিফলিত হয়, শুধুমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিফলন শুধুমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে। কেন? এটা সিকিউর হতে আসতে পারে যে কেন উত্তল দর্পণের ক্ষেত্রে শুধুমাত্র অবাস্তব প্রতিফলিত হয়। সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা লিখব যে উত্তল দর্পণের ক্ষেত্রে আমার দর্পণের সামনে বস্তুর একটা মাত্র অবস্থান নির্ণয় করা যায়, একটা মাত্র অবস্থান নির্দিষ্ট করা যায়, যার একটা অবস্থান থেকে নির্দিষ্ট করা যায়, কারণ দর্পণের সামনে ফোকাস বা বক্রতার কেন্দ্র নাই, এটা হচ্ছে দর্পণের পিছনের অংশে আছে। যার কারণে যেহেতু একটা অবস্থান নির্ণয় করা যায়, ওই একটা অবস্থানে বস্তুর প্রতিবিম্ব সর্বদাই বাস্তব, বস্তুর প্রতিবিম্ব সর্বদাই দর্পণের পিছনে গঠিত হয়, এই কারণে বস্তুর প্রতিবিম্বটি অবাস্তব। অর্থাৎ মেন উত্তর আমার একটাই, এই লাইনটা লিখলে ফুল মার্ক পাবা, যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সর্বদাই দর্পণের পিছনে গঠিত হওয়ার কারণে উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদাই অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আশা করি বুঝতে পারছি। এই ছিল আমার আজকের যে আলো প্রতিফলন চ্যাপ্টার এই পার্টটা। আমি এখন শিওর যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হলে এখান থেকে যে কোনো একটা চিত্র বা দুইটা চিত্র আসবেই, এটা প্রায় 100% আমি শিওর। তাহলে আশা করি বুঝতে পারছো পুরো ব্যাপারটা। দেখা হবে পরবর্তী নতুন করে ভিডিওতে। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।